Okay. Okay. Thank you, Rona. I'm sharing my screen. Hmm. Okay. So today's topic, start করছি তাহলে. Today's topic is leverage. Okay. Semester 6 এর leverage financial management subject তোমরা সবাই জানো. সো বেসিক্যালি একটা ক্লাসে তো পুরো একটা এত বড় টপিক তো কভার করা যায় না, বাট স্টিল তোমাদের একটা বেসিক কনসেপ্ট থেকে স্টার্ট করে কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে অ্যাজ ফার অ্যাজ ইউর এক্সাম ইজ কনসার্ন, বেসিক্যালি আমি চেষ্টা করেছি সবকিছুই কভার করার ইন ওয়ান ক্লাস. ওকে. আর একটা জিনিস বলে দিই, যারা যারা প্রেজেন্ট আছো ক্লাসে, in the course of the class, if you face any problems or any doubts, you can ask me then and there. Unmute করে মানে ওই পয়েন্টেই জিজ্ঞেস করতে পারো. Okay, there are no issues about that. So let me start it. I'm starting from the basic. Leverage বা leverage যাই বলো, লিভারেজ ওয়ার্ডটা এসছে কোত্থেকে? সো বেসিক্যালি দ্য ওয়ার্ড লিভারেজ ইজ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড লিভার. লিভার উই অল নো, ফিজিক্সে আমরা পড়েছি যে 3 রকমের লিভার হয়, দ্যার আর 3 টাইপস অফ লিভার ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য ফালক্রাম. ওকে. বেসিক্যালি কি হয় লিভারে? লিভারে আমরা এফোর্ট অ্যাপ্লাই করি. কেন এফোর্ট অ্যাপ্লাই করি? যাতে একটা কাজ করতে পারি, টু গেট দ্য ওয়ার্ক ডান. আর সবসময় চেষ্টা এটাই করি যে এফোর্ট যা দিয়েছি তার থেকে কাজটা যেন আমরা বেশি আদায় করতে পারি. ওকে, দ্যাট ইজ এফোর্ট শুড বি লেস অ্যান্ড দ্য ওয়ার্ক ডান শুড বি মোর. যদি সেটা হয় তাহলে আমরা এটা বলতে পারি যে লিভার পজিটিভলি ওয়ার্ক করছে অ্যান্ড আমরা ওই সিস্টেম থেকে একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেয়েছি. ওকে, ওটা হচ্ছে ফিজিক্স, যেটা আমরা ছোটবেলায় পড়েছি. নাও ইফ উই ব্রিং দ্যাট অর কোরিলেট দ্যাট টার্ম উইথ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, যদি আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে লিভারেজটাকে নিয়ে আসি, তাহলে আমরা ওই লিভারের সাথে কি করতে পারি? এখানে একই রকম লিভারে যখন আমরা কাজ করাচ্ছিলাম, এইখানে লিভারেজে কোম্পানি কি চেষ্টা করছে? কোম্পানি তার প্রফিটটাকে বাড়ানোর চেষ্টা করছে, কিছু এক্সট্রা বেনিফিট পাওয়ার চেষ্টা করছে. বেনিফিট বলতে এখানে প্রফিট. ওকে. তো লিভারেজকে যদি আমরা এক্সপ্লেন করি বেসিক টার্মসে, তাহলে বলতে পারি ইট হ্যাজ দ্য টার্ম লিভারেজ হ্যাজ দ্য সেম আইডিয়া অফ গেটিং মোর বেনিফিট in terms of profit by employing fixed asset or a part of the capital employed which has a fixed cost. ঠিক আছে, এবার এটা কিন্তু খুব কমপ্লিকেটেড ডেফিনিশন. এটা যদি সোজা ভাষায় বলতে হয় তাহলে এটা বলা যেতে পারে যে লিভারেজ কখন কোম্পানি অ্যাপ্লাই করছে? লিভারেজ করা মানে হচ্ছে কোম্পানি নিজের প্রফিট, প্রফিট বলতে কিন্তু এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা ইনভেস্ট করছে তার উপরে যে রিটার্নটা, রিটার্নটা বাড়ানোর চেষ্টা করছে. এবার কিভাবে বাড়ানোর চেষ্টা করছে? বাই ইউজিং আইদার ফিক্সড অ্যাসেটস. ফিক্সড অ্যাসেটস মানে যেগুলো আমরা ফিক্সড অ্যাসেট ইউজ করি তার উপর ডেপ্রিসিয়েশন হয়, যেগুলো ফিক্সড অপারেটিং কস্ট, অথবা ক্যাপিটাল এমপ্লয়েড উইচ হ্যাজ আ ফিক্সড কস্ট. কি ধরনের ক্যাপিটালের ফিক্সড কস্ট থাকতে পারে? যেগুলো বড়, যে ক্যাপিটালটা ধার নেওয়া হয় তার উপরে আমরা ইন্টারেস্ট দিই, তাহলে ওগুলো ক্যাপিটাল এমপ্লয়েড উইচ হ্যাজ আ ফিক্সড কস্ট. তাহলে লিভারেজ ইজ হোয়াট? ইট ইজ নাথিং বাট দ্য স্ট্র্যাটেজি অফ ইউজিং বরোড ফান্ডস টু ইনক্রিজ দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্ট. মানে কোম্পানি ধার নিচ্ছে, ক্যাপিটাল বড় করছে, কেন? যাতে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বাড়াতে পারে. আর এটা বাড়বে, আমি একটু পরে তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি, সেখানে দেখবে যে বড় ফান্ডস এর জন্য রিটার্ন কিন্তু বেড়ে যাচ্ছে, যদিও ওটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য. Okay. So if the return on the total capital invested, own capital and borrowed capital is higher than interest paid, তাহলে বলতে পারি যে কোম্পানি is making a significant profit. So thereby আমি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি. ফার্স্ট এক্সাম্পল, এটা কিন্তু অঙ্কের জন্য নয়, এটা হচ্ছে লিভারেজ টপিকটা জাস্ট একটু ক্লিয়ার করার জন্য. See this one. A and B want to purchase a house that costs rupees 5 lakh. তাহলে একটা বাড়ি ওরা কিনতে চায় যেটার আজকের দিনে দাম কত? 5 লাখ টাকা. ঠিক আছে, আর দুজনে কিন্তু আলাদা. A plans to make 10% down payment and take off rupees 4,50,000 mortgage for the rest of the payment. এ কি চাইছে? এ চাইছে যে ইমিডিয়েটলি এখন 10% ডাউন পেমেন্ট করবে, মানে ইমিডিয়েটলি ইন ক্যাশে পে করে দেবে, মানে 50,000, আর বাদ বাকি 4.5 লাখটা সে একটা লোন মানে মর্টগেজ নিয়ে নেবে. তার উপরে আবার মর্টগেজ কস্ট বিং
5% অ্যানুয়ালি, মানে তার উপর ইন্টারেস্ট দিতে হবে প্রত্যেক বছর 5% করে। তার মানে এ হচ্ছে ফান্ড বড় করছে বা লোন নিচ্ছে সোজা ভাষায়। বি ওয়ান্টস টু পারচেজ দ্য হাউস ফর ₹5 লাখ, কিন্তু বি ওসব লোন টোন নিতে চায় না, ওর কাছে মেবি এখন লিকুইড ফান্ডস আছে, লিকুইড ক্যাশ আছে, তো 5 লাখ টাকা দিয়ে এক্ষুনি ও বাড়িটা কিনে নিতেও পারে, ও কিনতে চায়। এবারে এখান থেকে আমি যদি বলি, হু উইল রিয়েলাইজ আ হায়ার ROI ইফ দে সেল দ্য হাউস ফর ₹5,50,000 a year from today, মানে 1 বছর পরে যদি ওরা বাড়িটা বেচে দেয়, তাহলে ওই পরিপ্রেক্ষিতে আমি কি বলতে পারি যে কার ROI-টা বেশি হবে, হু উইল গেট আ হায়ার ROI। সো সি দিস সলিউশন, ইট ইজ আ ভেরি সিম্পল ওয়ান। আমি এখানে বেসিক্যালি ROI ক্যালকুলেশনটা দেখিয়েছি দুজনের, এ আর বি এর জন্য। প্রথমে ডাউন পেমেন্ট, এ যেহেতু এক্ষুনি 50,000 টাকাই দিতে পারবে, 50,000 মানে 10% অফ 5 লাখ, তাহলে সেটা এর ডাউন পেমেন্ট। আর বি এর ক্ষেত্রে বি পুরো 5 লাখটাই দিতে পারছে, তাহলে পুরোটাই ডাউন পেমেন্ট। এবার ডেট বা মর্টগেজ বা লোন, এ 4,50,000 লোন নেবে, বি তো কোনো লোন নিচ্ছে না কারণ ও পুরো টাকাটা ইমিডিয়েটলি দেবে। দেন কস্ট অফ ডেট, মানে লোনের উপরে যে ইন্টারেস্ট 5%, সেটা আমরা পেয়ে যাচ্ছি 22,500। সেল প্রসিড, মানে 1 বছর পরে যদি বিক্রি করি, দুটোরই সেম সেল প্রাইস 5,50,000। প্রফিট, এবার এখান থেকে প্রফিট আমরা জানি সিম্পল ফর্মুলা, সেলস মাইনাস কস্ট, টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। তাহলে এখানে সেই ফর্মুলাটাই আমরা করেছি, ডি মাইনাস এ প্লাস বি প্লাস সি। ডি হচ্ছে সেলস, আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে সব ধরনের যা যা কস্ট আছে সব। তাহলে করে আমরা পাচ্ছি, এর ক্ষেত্রে প্রফিট ইজ 27,500 অ্যান্ড বি এর ক্ষেত্রে প্রফিট ইজ 50,000। তাহলে যদি অ্যাবসলিউট অ্যামাউন্টে বা মানিটারি ভ্যালুতে যদি আমরা দেখি, এর কিন্তু প্রফিটটা কম বি এর থেকে, কিন্তু যেই মুহূর্তে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI ক্যালকুলেট করছি, পার্টিকুলার কলমে দেখো ফর্মুলাটাও দেওয়া আছে, ই বাই এ ইন্টু 100, মানে প্রফিট ডিভাইডেড বাই এ, কি এ হচ্ছে ডাউন পেমেন্ট, মানে কারেন্টলি বসে তোমার কত ইনভেস্টমেন্ট, তুমি পুরো ইনভেস্টমেন্ট দেখবে না, তুমি কারেন্টলি কত ইনভেস্ট করেছো, দ্যাট ইজ ইয়োর এ, দ্যাট ইজ ডাউন পেমেন্ট। সো এর ক্ষেত্রে ইট ইজ 27,500 বাই 50,000 অ্যান্ড বি এর ক্ষেত্রে ইট ইজ 50,000, মানে প্রফিট ডিভাইডেড বাই ওর কারেন্ট ইনভেস্টমেন্ট কত, পুরো 5 লাখ, কারণ পুরো 5 লাখটাই ও এখন খরচা করছে। তাহলে ROI যদি আমরা দেখি, এর কিন্তু ROI-টা অনেক বেশি, 55%, আর বি এর 10%। এটাই আমি বোঝাতে চাইছিলাম থ্রু লেভারেজ। তো লেভারেজে কি হচ্ছে, আমরা টাকা ধার নিচ্ছি যাতে প্রেজেন্ট দিনে বসে আমরা আমাদের রিটার্নটা বাড়াতে পারি। এটাই কোম্পানি এই স্ট্র্যাটেজিটা ইউজ করে, ওদের রিটার্নটা বেশি দেখানোর জন্য, ROI-টা বেশি দেখানোর জন্য। ওকে, সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ লিভারেজ। তো এখানে যাই রাই লেখা আছে যে the above example shows that although B makes a higher profit of 50,000, A gets a much higher ROI of 55% since he has made a profit of 27,500 on an investment of 50,000. ওর কারেন্ট ইনভেস্টমেন্টটা অনেক কম ছিল বলে ওর ROI-টাও বেশি হয়ে গেল। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট লিভারেজ। নেক্সট, এতটা ক্লিয়ার হয়েছে তো? Yes. Okay, I suppose it is clear. I'm proceeding. 1 second. Okay. Next, types of leverage. Types of leverage, 3 রকমের লিভারেজ হয়। We all know that, operating, financial and combined. আমি অঙ্ক করাবো, অঙ্ক করানোর আগে আমি জাস্ট আগে টপিক গুলো একটু বলে দিচ্ছি, মানে যা যা কনসেপচুয়াল যা আছে। So operating leverage-টা কি? It can be defined as the firm's ability to use fixed operating costs to magnify the effect of change in sales on its earnings before interest on taxes. এবার এটা again, it's a very complicated definition. এটাকে যদি খুব ইজিলি আমরা বলতে পারি বা বলতে চাই, তাহলে এটা বলা যেতে পারে যে ফিক্সড অপারেটিং কস্ট, যা যা ফিক্সড অপারেটিং কস্ট আছে, ঠিক আছে, সেইগুলো কিভাবে কোম্পানি ইউজ করতে পারে যাতে EBIT-টাকে বাড়াতে পারে, ইউজিং ফিক্সড অপারেটিং কস্ট টু ইনক্রিজ দ্য EBIT, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এটা হচ্ছে সিম্পল মানে অপারেটিং লিভারেজের। ওকে, কিভাবে ফিক্সড অপারেটিং কস্ট ক্যান বি ইউজ টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য EBIT। এটাকে যখন আমরা মেজার করি, এটাকে DOL বা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজও বলা হয়। And generally it is said
that if the operating cost increases, DOL increases and vice versa. যত অপারেটিং কস্ট বাড়ে এই লিভারেজটা বাড়ে, আর এটা যদি অপারেটিং কস্ট কমে এই লিভারেজটা কমবে। নাও এটার একটা ফর্মুলা আছে, এগুলো অঙ্কে অ্যাপ্লাই হয়। DOL is equal to contribution by EBIT, ওকে। আর কন্ট্রিবিউশন EBIT এগুলোর আমরা অলরেডি আগে তোমরা পড়েছো ফর্মুলাগুলো যখন CMA 2 তে মার্জিনাল কস্টিং করেছো। আই বিলিভ অল অফ ইউ হ্যাভ ডান দিস ফর্মুলা, তাও এখানে আমি লিখে নিয়েছি। EBIT is equal to contribution minus operating fixed cost, আর কন্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, ওকে। Alternatively, DOL has got another formula which is percentage change in EBIT by percentage change in sales, ওকে। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এবারে এটার আমি একটু ইন্টারপ্রিটেশনটা বলি, এটা কিভাবে বলে। সাপোজ আমি বলছি একটা কোম্পানির DOL বা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইজ 2, ওকে, দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইজ 2। এবারে আমি তাহলে এটা ইন্টারপ্রিট করব কিভাবে, যদি এই ফর্মুলাটা আমি ইউজ করি। এটাকে এইভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে যে ইফ দ্য সেলস চেঞ্জেস বাই 1%, the EBIT will change by 2% in the same direction as that of sales. I repeat this. যদি বলা হয় যে a company's DOL or degree of operating leverage is 2, যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি টু ইন্টারপ্রেট ইট, ওটা কিভাবে আমি বোঝাবো যে if the sales changes by 1%, then EBIT will change by 2% in the same direction as that of sales. Sorry, as that of sales. মানে যদি সেলস 1% বাড়ে EBIT 2% বাড়বে, বা যদি সেলস 1% কমে EBIT 2% কমবে। এইভাবে বেসিক্যালি এটাকে এক্সপ্রেস করা হয়। ফাইন, so this is the formula. Next আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে জানা দরকার, দ্যাট ইজ DOL ক্যালকুলেট করা হচ্ছে কেন, তার আরেকটা রিজন হচ্ছে it helps to explain the operating risk profile of the company. আমরা জানি যে যখনই আমরা এইসব জিনিস মানে লেভারেজ বা যা কিছু করছি, এভরিথিং হ্যাজ গট আ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু রিস্ক অ্যাসোসিয়েটেড আছে। ওয়াই? বিকজ ফিক্সড অপারেটিং কস্টস আর অ্যাসোসিয়েটেড, ওকে। এন্ড জেনারেলি বলা হয় যে দ্য হায়ার দ্য DOL, দ্য হায়ার ইজ দ্য অপারেটিং রিস্ক। যত বেশি লিভারেজ হবে তত বেশি রিস্কটাও বাড়বে। আমি এখানে একটা এক্সাম্পলও দিয়েছি যে দুটো কোম্পানি আছে A and B, তাদের DOL of company A is 2 while DOL of company B is 10. এর DOL হচ্ছে 2 আর B এর DOL is 10। এবারে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে কার অপারেটিং রিস্কটা বেশি, এই দুটো কোম্পানির মধ্যে কার অপারেটিং রিস্কটা বেশি, দেন একটা ওয়ার্ডে উত্তর দিলে বলা হবে কোম্পানি বি। কেন? বিকজ কোম্পানি বি এর ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বেশি। যত বেশি লিভারেজ হবে তত বেশি রিস্ক হবে, ঠিক আছে। কিন্তু এটার যদি কেউ এক্সপ্লেনেশন চায়, এক্সপ্লেনেশনটা আমি নিচে লিখে দিয়েছি। কি সেটা? যে কোম্পানির এর কত ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 2, তার মানে ইফ দ্য সেলস চেঞ্জেস বাই 1%, EBIT will change by 2%. কোম্পানি এর ক্ষেত্রে যদি সেলসটা 1% চেঞ্জ হয়, EBIT টা 2% চেঞ্জ হবে, বাড়বে বা কমবে। কিন্তু কোম্পানি বি এর ক্ষেত্রে যদি সেলস 1% বাড়ে বা কমে, তার সাথে সাথে EBIT কিন্তু 10% বাড়বে বা কমবে। সেই জন্য যেহেতু 10% চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বাড়লে খুব ভালো, কিন্তু যদি কমে যায় 10% কমে যাবে। সো দ্যাট ইজ ওয়াই দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড ইজ হায়ার। ফাইন, আই বিলিভ ইট ইজ ক্লিয়ার, বিকজ কেউ কিছু জিজ্ঞাসা করছে না। নেক্সট ইজ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজ ইজ সেম, মানে অপারেটিং এর সাথে কোরিলেট করা যেতে পারে, বাট এখানে অবভিয়াসলি একটুখানি আলাদা আছে। It may be defined as the ability of the firm to use fixed financial charges or costs to magnify the effects of changes in EBIT on EPS. Okay, basically এখানে কি আগেরটা ছিল fixed operating cost use হচ্ছে to have an impact on the EBIT. But এখানে হচ্ছে fixed financial charges are used. Okay, fixed financial charges or costs are used by to increase the EPS. এবার ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস আর কস্ট বলতে কি, বেসিক্যালি সব রকমের যে বরোড ক্যাপিটাল হয় তার উপরে যে ইন্টারেস্ট দিই, কোম্পানি যদি কোনো
ডিবেঞ্চারে ইনভেস্ট করছিস, ওকে, তার উপরে ইন্টারেস্ট দিতে হবে, বা লোন নিচ্ছে তার উপরে ইন্টারেস্ট দিতে হবে। তো দোজ আর ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস, ওটাকে পেমেন্ট করতেই হবে, দে আর কম্পালসারি ম্যান্ডেটরি। সেরকম ভাবে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হলেও কোম্পানিকে ম্যান্ডেটরিলি একটা ফিক্সড রেট অফ ডিভিডেন্ড দিতে হবে, সেগুলোকেই বলা হয় ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস। এবার এই ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস গুলো কেন কোম্পানি বেশি এমপ্লয় করছে বা ইউজ করছে? with the motive of increasing or amplifying its EPS, earning per share টা বাড়ানোর জন্য বা amplify করার জন্য। আর এই যে এটাকে যে আমরা মেজার করি, এই মেজারমেন্টটাকে বলা হয় ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ অর ডিএফএল। ওকে, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ অর ডিএফএল। এবারে আসছি ফর্মুলাতে। এই ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের দুটো ফর্মুলা আছে, ডিপেন্ডিং অন whether there is preference share capital in the capital structure। ওকে, কোম্পানির তো একটা ক্যাপিটাল স্ট্রাকচার হয়, সেখানে ইকুইটি ক্যাপিটাল হতে পারে, প্রেফারেন্স ক্যাপিটাল হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, অনেক কিছু থাকতে পারে। যদি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল না থাকে, ওটা অঙ্কের মধ্যে ক্লিয়ারলি স্পেসিফাইড করা থাকবে as far as your exam is concerned। ওকে, so if there is no preference share capital, তাহলে this is the simple formula, DFL is equal to EBIT by EBT, মানে earnings before interest and taxes divided by earnings before taxes। আর যদি if there is preference share capital in the capital structure, যদি preference share capital থাকে capital structure এ, তাহলে there is another alternative formula, আর এই ফর্মুলাটাই কিন্তু ইউজ করতে হবে। preference share capital থাকলে that means there is preference dividend, so you have to use this formula, অন্য ফর্মুলা ইউজ করা যাবে না। what is the formula? DFL equal to EBIT, নিউমারেটরটা কিন্তু সেম, বাট ডিনোমিনেটরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, where it is EBT minus PD, মানে P তলা D divided by 1 minus T। ওকে, so PD টা কি? PD is your preference dividend per annum, ইয়ারলি যে প্রেফারেন্স ডিভিডেন্ডটা দিতে হবে ওটার একটা রেট বলে দেয়, 10%, 12%, সেটা প্রেফারেন্স ক্যাপিটালের উপর অ্যাপ্লাই করে পেয়ে যাবে। আর টিটা কি? টিটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট ডিভাইডেড বাই 100, মানে 6% হলে 6 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 0.06। এইভাবে লিখতে হবে। ফাইন, সো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল স্ট্রাকচারে আছে কিনা সেই হিসেবে your formula differs। and alternatively again এখানে আরেকটা ফর্মুলা, that is percentage change in EPS by percentage change in EBIT। এটাকে যদি ইন্টারপ্রেট করি, আমি একটা বলে দিচ্ছি জাস্ট। সাপোজ বলা হচ্ছে যে DFL of a certain company is 5, তাহলে how do I express it? যে if the EBIT changes by 1%, the EPS will change by 5% in the same direction as that of EBIT। যদি EBIT 1% চেঞ্জ হয়, তাহলে EPS টা 5% চেঞ্জ হবে in the same direction as that of EBIT, মানে যদি EBIT বাড়ে EPS বাড়বে, যদি EBIT কমে EPS কমবে। That is a simple interpretation। Alright, so first was degree of operating leverage, next is degree of financial leverage, and finally আমরা combined leverage ও পাই। Combined leverage is basically the combination of the above two leverages। যদি আমরা উপরে দুটোকে মাল্টিপ্লাই করি, জাস্ট কম্বাইন করি, আমরা কম্বাইন্ড লিভারেজ বা এটাকে টোটাল লিভারেজও বলতে পারো। সো দিস ইজ নাথিং বাট দ্য টোটাল রিস্ক অফ আ ফার্ম। ডিএফএল এন্ড ডিওএল কে মিলিয়ে যে টোটাল রিস্কটা হয়, এটাকে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বা ডিগ্রি অফ টোটাল লিভারেজও বলা হয়। এটার একটা সিম্পল ফর্মুলা ইজ DCL ইকুয়াল টু DOL ইন্টু ডিএফএল, যেটা আমি বললাম যে দুটো মাল্টিপ্লাই। অর এলস যদি ওপরের আরেকটা যেটা অল্টারনেটিভ ফর্মুলা আছে দুটো, সেটা দিয়েও এখানে করতে পারো, where DCL is equal to percentage change in EBIT by percentage change in sales, এটা হচ্ছে DOL এর ফর্মুলাটা ছিল, into percentage change in EPS by percentage change in EBIT, এটা DFL এর ছিল। দুটোকে কম্বাইন করে ultimately you get percentage change in EPS by percentage change in sales। EBIT টা উপর নিচে কেটে যাচ্ছে। ফাইন, আর ইন্টারপ্রিটেশন এখানে সেম, যে যত বেশি হবে কম্বাইন্ড লিভারেজ তত বেশি রিস্ক, যত কম হবে তত কম রিস্ক। ওকে, হায়ার দ্য লিভারেজ হায়ার ইজ দ্য রিস্ক, দ্যাট ইজ অলওয়েজ দ্য ইন্টারপ্রিটেশন। আর আমি কেন ইন্টারপ্রিটেশন এতবার বলছি, কারণ অনেক সময় অঙ্কের মধ্যে ইন্টারপ্রিটেশন চায়। ওকে, আমি এখানে এক্সাম্পল রেখেছি, পরে বলছি। সো ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ ইবিআইটি ইপিএস অ্যানালিসিস। এটা বেসিক্যালি তোমাদের অঙ্কের মধ্যে তোমরা পাবে, তাও আমি একবার বলে দিই।
It is a method of analyzing the effect of changes in EBIT level on EPS. Okay. If the EBIT level increases without changing the capital structure, EPS will increase. In other words, this method examines the effect of financial leverage on the EPS with varying level of EBIT or under alternative financial plans. বেসিক্যালি এখানে এটা কি দেখা হয় যে ইবিআইটি যত চেঞ্জ হচ্ছে ইপিএস কি চেঞ্জ হবে তার সাথে সাথে সেটা এখানে দেখা হয় ঠিক আছে দ্যাট ফর ডিফারেন্ট লেভেলস অফ ইবিআইটি ইজ দ্য ইপিএস অলসো চেঞ্জিং এবার এটা কেন হয় রিজনটা হচ্ছে এটা যে কোম্পানির কখনো ক্যাপিটাল স্ট্রাকচারটা স্টেবল থাকে না ওকে কারেন্টলি যদি কোম্পানির কাছে সাপোজ 10 লাখ ক্যাপিটাল আছে মেবি ইন দ্য ফর্ম অফ ইকুইটি মেবি কোম্পানি কিছুদিন পরে আরো এক্সপ্যান্ড করতে চাইলো তখন কোম্পানির ক্যাপিটাল আরো বেশি লাগবে এক্সপ্যানশনের জন্য কোম্পানির কাছে প্রচুর অপশনস থাকবে দে ক্যান গো ফর প্রেফারেন্স শেয়ারস ডিবেঞ্চার্স অর এনিথিং এলস ওকে সো বিকজ অফ দ্যাট যেহেতু ক্যাপিটাল স্ট্রাকচারটাই স্টেবল নয় ইট ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং তার জন্য এই ইবিআইটি চেঞ্জ হচ্ছে অ্যান্ড ইপিএসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে সো দিস ইজ নোন অ্যাজ ইবিআইটি ইপিএস অ্যানালিসিস এক্সপ্যান্ড যখন করছে কোম্পানি তখন আমি যে বললাম যে হোয়াট আর দ্য সোর্সেস ফর রেজিং ফান্ডস মানে কিভাবে ক্যাপিটাল রেজ করতে পারে আমি এখানে বুলেটসে দিয়ে দিয়েছি ইউ অল নো ইট আই বিলিভ ইস্যু অনলি ইকুইটি শেয়ারস মানে শুধু ইকুইটি শেয়ার ইস্যু করতে পারে ইস্যু অনলি ডিবেঞ্চার্স ইস্যু অনলি প্রেফারেন্স শেয়ারস অথবা ইস্যু বোথ ইকুইটি শেয়ারস এন্ড ডিবেঞ্চার্স ইস্যু ইকুইটি শেয়ারস ডিবেঞ্চার্স প্রেফারেন্স শেয়ারস তিনটে ইস্যু করতে পারে issue debentures and preference shares, issue equity shares, preference shares, or any other combination. This depends on the company. Company কি চায় তার উপর ডিপেন্ড করবে টোটালি ওকে এইসব অল্টারনেটিভে আমরা অঙ্ক একটা দেখাবো পরে বাট এই বিভিন্ন অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল প্ল্যান বা ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা বেসিক্যালি ইপিএস ক্যালকুলেট করব and we will choose which plan which has the highest EPS. So niche আমি জন্য লিখেছি যে the alternative which gives the highest EPS should be selected. Okay, this will be more clear if I show you a problem. So I'll show you a problem, but first আমি একটুখানি আগে টপিক গুলো আগে একটু বলে দিই কনসেপ্টস গুলো Okay, so this is EBIT EPS analysis. কোনো কোয়েশ্চেন সব আছো তো না ঘুমাচ্ছ কেউ তো কিছু জিজ্ঞাসই করছে না এনিওয়েজ I'm going back. Next is one second. Financial break-even point. Okay. Financial break-even point তোমরা break-even point এর আগেও করেছো এবার এখানে যদি লিভারেজের কথা দিয়ে বলি break-even পয়েন্টটা কি it is that level of EBIT at which after paying interest tax and preference dividend nothing remains for the equity shareholders ইন্টারেস্ট পে করে দেওয়ার পরে ট্যাক্স দেওয়ার পরে আর প্রেফ ডিভিডেন্ড দেওয়ার পরে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য আর কিছু বাঁচলোই না তার মানে আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্সটা জিরো হয়ে গেছে ওদের আর কোনো আর্নিংস নেই তো এটা বেসিক্যালি কি ইট ইজ দ্যাট লেভেল অফ ইবিআইটি অ্যাট উইচ ইপিএস ইজ জিরো সেই লেভেলে ইপিএস বিকাম জিরো ইপিএস কিছু নেই দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট ওকে So বলা হয় basically EPS is positive above financial break-even point and negative below this level. যদি financial break-even point এর উপরে EPS টা obviously positive হবে because earnings থাকবে you can calculate that আর এর নিচে চলে গেলে obviously negative হয়ে যাবে আর এটার একটা ফর্মুলা আছে ফর্মুলা mentioned financial break-even point is equal to I plus PD divided by 1 minus T. T হচ্ছে tax rate, PD is preference dividend per annum আর আইটা কি ইন্টারেস্ট অন ইউর ডেট যা যা ধার আছে তার উপরে যে ইন্টারেস্ট ফাইন সো দিস ইজ ইয়োর ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট নেক্সট ইজ ইয়োর ইনডিফারেন্স পয়েন্ট এটাও একটা আছে তোমাদের অঙ্কতেও তোমরা পাবে ইনডিফারেন্স পয়েন্ট কি ইট ইজ দ্যাট লেভেল অফ ইবিআইটি at which both alternative financial plans have the same EPS. Okay, সাপোজ আচ্ছা এটা আমি একটু পরে বলছি তোমাদের আগে একটা অঙ্ক দেখাই তাহলে একটু বেটার হবে এটা পরে বলছি আগে একটা সিম্পল অঙ্ক দেখাই yes so I believe everybody can see this এটা একটা সিম্পল অঙ্ক
particulars of three firms X, Y, and Z are given below. এখানে sales, variable cost, fixed cost, fixed financial cost, fixed financial cost মানে ধরে নাও ইন্টারেস্ট ওসব জাতীয় জিনিস, এগুলো দেওয়া আছে তিনটে পার্টিকুলার ফর্মের এক্স ওয়াই এন্ড জেড। আর বলছে ক্যালকুলেট ডিওএল, ডিএফএল অ্যান্ড ডিসিএল অফ ইচ ফর্ম অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্টস। তিনটে ডিওএল, ডিএফএল, ডিসিএল ক্যালকুলেট করো আর রেজাল্টটাকে কমেন্ট মানে ইন্টারপ্রেট করো। ফাইন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো এইভাবে তোমরা পরীক্ষা যখন করবে এইভাবে ক্যালকুলেট করবে। স্টেটমেন্টে করা আমি প্রেফার করি, কারণ স্টেটমেন্টে একটা স্টেটমেন্টেই সব দেখানো হয়ে যায়। অলরাইট, তো স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ লিভারেজেস এক্স, ওয়াই এন্ড জেড। প্রথমে সেলস তিনটেরই 50,000 করে আছে, লেস ভেরিয়েবল কস্ট তিনটের যা যা, এগুলো কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া, জাস্ট ভ্যালু গুলো পুট করেছি, ঠিক আছে। ভেরিয়েবল কস্ট, নেক্সট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট করলে ইউ গেট কন্ট্রিবিউশন, যেটা পাচ্ছি আমরা এক্স, ওয়াই আর জেড এর 20,000, 30,000, 35,000। নেক্সট কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড অপারেটিং কস্ট মাইনাস করো, ডিডাক্ট করো, তাহলে আমরা কি পাই? ইবিআইটি। আই বিলিভ এই ফর্মুলাগুলো তোমরা সব জানো, আগেও করেছো। কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড অপারেটিং কস্ট উইল গিভ ইউ ইবিআইটি। এবার ইবিআইটি টা দেখো, এক্স, ওয়াই এন্ড জেড তিনজনেরই আসছে 10,000 করে, 10,000 for X, Y and Z. EBIT is 10,000. ফাইন, এবার ওটার থেকে যদি ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট বা ইন্টারেস্ট যদি ডিডাক্ট করো, ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট আর ইন্টারেস্ট ডিডাক্ট করো, তাহলে জাস্ট এ সেকেন্ড, জাস্ট এক মিনিট দাঁড়াও, জাস্ট গিভ মি আ মোমেন্ট। Yeah, am I audible? Just কেউ একজন বলো, am I audible? Yes, ma'am. হ্যাঁ শোনা যাচ্ছে। Okay, okay. So what I was telling, yeah, EBIT. EBIT তিনটের ক্ষেত্রেই আমরা পেলাম 10,000 করে। ফাইন, তারপরে ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট বা ইন্টারেস্ট ডিডাক্ট করে আমরা পাচ্ছি ইবিটি। তিনজনের ক্ষেত্রে ইবিটি, একজনের 6,500, 8,000 and 9,000। তারপরে যা যা ফর্মুলা আছে সেগুলো অ্যাপ্লাই করে তোমরা লিভারেজটা ক্যালকুলেট করবে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ফর্মুলা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি তিনটের ক্যালকুলেট করেছি। ডিএফএল ও আমরা ইবিআইটি বাই ইবিটি যা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখানে কিন্তু প্রেফারেন্স ক্যাপিটাল নেই, যার জন্য ওই ডিএফএল এর যেটা আরেকটা ফর্মুলা ছিল ওটা আমরা ইউজ করিনি, নর্মাল যেটা সিম্পল ফর্মুলা সেটা ইউজ করেছি। আর ডিসিএল ইজ ইকুয়াল টু ডিওএল ইন্টু ডিএফএল। ফাইন, তো এই আমরা ক্যালকুলেট করেছি। এবারে এই অঙ্কটাতে বলেছিল যে কমেন্ট অন দ্য রেজাল্টস। ওকে, কমেন্ট মানে কিন্তু একেবারে হাইফাই কিছু না, জাস্ট একটুখানি বুঝে বা একটু কমন সেন্স খাটিয়ে লিখতে হবে। কিরকম দেখো, আমি কমেন্টটা লিখছি, ইন কেস অফ ফার্ম এক্স, ডিওএল ইজ দ্য লোয়েস্ট while financial risk ডিএফএল ইজ দ্য হাইয়েস্ট। ওকে, যদি আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজটা দেখি, তাহলে কার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ সব থেকে কম? ফর্ম এক্স এর। আর কার সব থেকে বেশি? ফর্ম জেড এর। তো ওটা তোমরা লিখে নেবে। সেরকম ভাবে ডিএফএল কার সব থেকে বেশি? ফর্ম এক্স। আর ফর্ম জেড এরটা সব থেকে কম, সেটা তোমরা একটা লাইন লিখে দিলে। সেরকম ভাবে যদি কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ দেখো, কার সব থেকে বেশি আসছে? ফর্ম জেড এর। আর ফর্ম এক্স এরটা সব থেকে কম। তো জাস্ট ওইভাবে বানিয়ে কমেন্টও কিন্তু লেখা যায়। কমেন্ট লেখা মানে কিছু না যে বিশাল বড় মহাভারত লিখে দিতে হবে। ইউ ক্যান ডু ইট ভেরি সিম্পলি। ওকে, ইন্টারপ্রিটেশন আমি যেভাবে লিখেছি ওইভাবে না লিখে অন্যভাবেও, বাট অবভিয়াসলি যা লিখছো দ্যাট শুড মেক সেন্স। ওকে, তো কার ক্ষেত্রে লিভারেজটা বেশি, কার ক্ষেত্রে লিভারেজটা কম, ইউ জাস্ট নিড টু রাইট দ্যাট। যদি এরকম ধরনের কমেন্টস বা ইন্টারপ্রিটেশন চাই, যে হুজ রিস্ক ইজ হায়ার এন্ড হুজ রিস্ক ইজ লোয়েস্ট, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট, হায়ার লোয়ার নয়, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট, বিকজ এখানে দুজনের বেশি আছে। So this is one simple question, যে কিভাবে ডিওএল, ডিএফএল এন্ড ডিসিএল ক্যালকুলেট করতে হয়। ফাইন, নেক্সট আমি আরেকটা কোয়েশ্চেনে যাই, জাস্ট গিভ মি আ মিনিট।
Just a second. Yes, এই অঙ্কটা, এটা লাস্ট অঙ্ক যদিও, কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের আসতে পারে, ঠিক আছে? এগুলো 15 মার্কসের, দেখো আমি এখানে পাশে মার্কস, মার্কস না সরি, 10 মার্কসেরই আসবে, এটা পেজ নাম্বার। এনিওয়েজ, এই কোয়েশ্চেন নাম্বার 7 যেটা দেখছো, ফলোইং পার্টিকুলার্স রিলেট টু এক্স লিমিটেড, আমি ডাইরেক্ট কোয়েশ্চেনটাতে যাই। এটা হচ্ছে কোয়েশ্চেনটা। আউটপুট, ঠিক আছে, আউটপুট বলে দিয়েছে 2 লাখ ইউনিটস, সেলিং প্রাইস ইজ rupees 20 per unit, variable cost per unit is rupees 12, fixed cost per unit is rupees 4. Fine. Next, balance sheet এর কিছু ইনফরমেশন দিয়েছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অফ rupees 100 each, 20 লাখ আছে। রিজার্ভস এন্ড সারপ্লাস, রিজার্ভস এন্ড সারপ্লাসটা কোথায় গেল? রিজার্ভ এন্ড সারপ্লাসটা না 5 লাখ হবে, ঠিক আছে, ওটা এখানে কোনো কারণে উড়ে গেছে। রিজার্ভ এন্ড সারপ্লাসটা 5 লাখ হবে। ওকে, কারণ এটা টোটাল 40 লাখ আছে তো, তাহলে ডিবেঞ্চার 10 লাখ হলে, কারেন্ট লাইবিলিটিস 5 লাখ হলে রিজার্ভ এন্ড সারপ্লাসটা 5 লাখ হবে। এটা জাস্ট মাথায় রাখবে যে ইকুইটি ক্যাপিটাল 20 লাখ, রিজার্ভ এন্ড সারপ্লাস 5 লাখ, ডিবেঞ্চার্স 10 লাখ এন্ড কারেন্ট লাইবিলিটিস 5 লাখ, ঠিক আছে, টোটাল 40 লাখ। এইবারে এই যে আমি এতক্ষণ ইবিআইটি ইপিএস অ্যানালিসিস বলছিলাম, সেইটা এবারে আসছে, ঠিক আছে? যে ইবিআইটি ইপিএস অ্যানালিসিস যদি অঙ্কের মাধ্যমে করতে হয়, কিভাবে করবে, এগুলো কিন্তু অঙ্কে দেয়, ঠিক আছে? দেখো, কোম্পানি ওয়ান্টস টু আন্ডারটেক অ্যান এক্সপানশন স্কিম ইনভলভিং rupees 10 lakh to meet a part of the increased demand for its product. মানে অলরেডি কত ক্যাপিটাল আছে কোম্পানির কাছে? কোম্পানির কাছে 20 লাখ আছে ইকুইটি ক্যাপিটাল, ডিবেঞ্চার আছে 10 লাখের, কিন্তু কোম্পানি আরো 10 লাখ রেজ করতে চায়, আরো বাড়াতে চায়, এক্সপ্যান্ড করতে চায়, ঠিক আছে? তাহলে এক্সপ্যানশন হচ্ছে মানে ইবিআইটিটা চেঞ্জ হবে, ইপিএসটাও চেঞ্জ হবে। As a result of the expansion, production will increase by 25% and fixed cost by 20%. তাহলে এক্সপ্যান্ড করলে কি প্রোডাকশনটা 25% বাড়ছে, প্রোডাকশন মানে এই যে আউটপুট, এই যে 2 লাখ ইউনিটস হচ্ছিল, এটা আরো 25% বেড়ে যাবে, আউটপুটটা বেড়ে যাবে 25%। আর কি বাড়ছে? ফিক্সড কস্টটা 20% বেড়ে যাবে, যে 4 টাকা ছিল সেটা আরো 20% বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? এইবারে দ্য পসিবল অল্টারনেটিভস অফ ফাইন্যান্স ফর এক্সপানশন স্কিম আর, মানে এই যে 10 লাখ টাকা ওরা বাড়াবে, কিভাবে বাড়াবে? মানে ওরা কি ইকুইটি শেয়ার ইস্যু করবে, না ডিবেঞ্চার ইস্যু করবে, না প্রেফ শেয়ার ইস্যু করবে, কিভাবে? ওই জন্য বিভিন্ন অল্টারনেটিভস অ্যাভেলেবেল আছে, বেসিক্যালি 3টে অল্টারনেটিভস। কি সেগুলো? First alternative A, 5 lakh by issue of equity shares of rupees 100 each and the balance by 13.5% debentures. মানে সোজা ভাষায় 5 লাখ টাকার ইকুইটি শেয়ার ইস্যু করছে অ্যান্ড 5 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করবে, এটা ওদের কাছে একটা অপশন, ওই এক্সট্রা 10 লাখ টাকাটা রেজ করার জন্য। সেকেন্ড অপশন কি? যে 5 লাখ by issue of pref shares and balance by 13.5% debentures. 5 লাখ প্রেফ শেয়ার ইস্যু করছে আর বাকি 5 লাখ ডিবেঞ্চার্স। আর থার্ড অপশন, দ্যাট ইজ অপশন সি, কি? এন্টায়ারলি বাই 13.5% ডিবেঞ্চার্স, পুরোটাই ডিবেঞ্চারের মাধ্যমে। তাহলে ওদের কাছে 3টে অপশন আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কোম্পানি তাহলে কোন অপশনটা চুজ করবে, ওটাই তোমরা এই অঙ্কতে দেখবে, যে which option to choose, how will the company decide that. ওটা ইপিএস টা দেখে বোঝা যাবে, যেই অপশনে ইপিএস টা সব থেকে বেশি আসবে, আর্নিং পার শেয়ার, সেই অপশনটা কোম্পানি চুজ করবে, দ্যাট পার্টিকুলার অপশন উইল বি চোজেন বাই দ্য কোম্পানি, রাইট? সো অ্যাজিউমিং আ কর্পোরেট ট্যাক্স রেট অফ 50%, ধরা হচ্ছে যে ট্যাক্স 50%, which of the following alternative schemes of financing do you recommend to the company with reference to the risk involved? তাহলে এই এ বি সি 3টে অল্টারনেটিভের মধ্যে কোনটা রেকমেন্ড করা যাবে? তো এবারে সলিউশনে আসি। ফার্স্ট হচ্ছে রিভাইজড আউটপুট। রিভাইজড আউটপুট মানে এই যে এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড হওয়ার পরে নতুন আউটপুটটা কত? তো ওখানে বলাই ছিল যে 25% বাড়ছে, তার মানে রিভাইজড আউটপুট ইজ 2 লাখ, যেটা কারেন্টলি 2 লাখ ইউনিটস, প্লাস 25% অফ 2 লাখ, 25% বাড়ছে, তার মানে 2.5 লাখ, 2,50,000 ইউনিটস। ফাইন।
আমরা প্রথমে আউটপুটটা বার করে নিলাম। কেন আউটপুট বার করব? বিকজ এখানে আমাদের অঙ্কের প্রথমে এই যে সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট, এগুলো সব আউটপুট হিসেবে বলা, সরি পার ইউনিট হিসেবে বলা। তাহলে আমাদের অবভিয়াসলি এগুলো টোটালে কনভার্ট করার জন্য আউটপুটটা বার করতে হবে। নেক্সট, আউটপুট বার করার পরে আমরা ইবিআইটি টা ক্যালকুলেট করব। ওকে, বিকজ ইবিআইটি থেকেই আমরা ইপিএস অব্দি যেতে পারবো। সো উই নিড টু নো দ্য ইবিআইটি। ইবিআইটির ফর্মুলা আমরা সবাই জানি, ফার্স্টে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট করতে হয়। তো সেলস কত? 2.5 লাখ, মানে কারেন্ট লেভেল অফ আউটপুট কত? 2.5 লাখ ইন্টু 20। কি 20 অঙ্কের মধ্যে প্রথমে বলা ছিল যে পার ইউনিট সেলিং প্রাইস ইজ ₹20। ওকে, মাইনাস ভেরিয়েবল কস্ট, अगेन ওটা সেম, 2,50,000 ইজ দ্য আউটপুট ইন্টু 12, 12 টাকা করে ভেরিয়েবল কস্ট ছিল পার ইউনিট। করে আসছে কন্ট্রিবিউশন। ক্লিয়ার? এবারে কন্ট্রিবিউশন থেকে আমরা কি মাইনাস করব? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি আছে ভালো করে দেখো। এক্সিস্টিং ফিক্সড কস্ট মানে অলরেডি কত ছিল? 4 টাকা করে ছিল পার ইউনিট। এই যে অঙ্কটা আমি আবার যাচ্ছি, এখানে দেখে নাও, ফিক্সড কস্ট পার ইউনিট 4, ঠিক আছে? আর সেটার আউটপুট কত ছিল? 2 লাখ। তাহলে এখানে দেখো ফিক্সড কস্টটা আমি এইভাবে ক্যালকুলেট করেছি। এক্সিস্টিং মানে অলরেডি কত আছে? 2 লাখ ইউনিটস এর 4 টাকা করে পার ইউনিট, তার মানে 2 লাখ ইন্টু 4, দ্যাট ইজ 8 লাখ। তার সাথে ইনক্রিজ যেটা হচ্ছে, মানে বলা হয়েছে যে এক্সপ্যানশনের জন্য ফিক্সড কস্টটা কিন্তু 20% বাড়বে। এটাও কিন্তু অঙ্কে বলা ছিল যে যখনই কোম্পানি এক্সপ্যান্ড করছে, ক্যাপিটাল বাড়ানোর প্ল্যান করছে, তাহলে আউটপুট বাড়বে আর ফিক্সড কস্ট বাড়বে। তাহলে ফিক্সড কস্টটাও বাড়ছে। কত বাড়ছে? 20%। 20% কার? এই যে 8 লাখের, মানে এক্সিস্টিং এর। ওকে, তাহলে এই 8 লাখের 20% কত? 1,60,000। তাহলে ফাইনালি টোটাল ফিক্সড কস্ট কত আসছে? 9,60,000। এই ফিক্সড কস্টটা কিন্তু একটুখানি সাবধানে ক্যালকুলেট করতে হয়। প্রথমে এক্সিস্টিং এর ওপরে ইউ ক্যালকুলেট দ্য ইনক্রিজ। কত ইনক্রিজ করছে? 20%। তাহলে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট যদি করো, ইউ ফাইনালি গেট ইউর ইবিআইটি। তোমরা ইবিআইটি পাচ্ছ। আর এটা ইবিআইটি কিন্তু ইজ ফর অল দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যান। যে তিনটে প্ল্যান বা অপশন ছিল, অপশন এ, বি এন্ড সি, তিনটের ক্ষেত্রেই এটাই ইবিআইটি। ক্লিয়ার? ইবিআইটি ক্লিয়ার ক্যালকুলেট হলো এভাবে। এবারে আমাদের এখানে কি করতে হবে? ইপিএস। কেন? বিকজ ইপিএস ক্যালকুলেট করেই আমরা বুঝতে পারবো যে কোন অপশনটা সব থেকে বেশি প্রফিটেবল, ফিজিবল ফর দ্য কোম্পানি। তাহলে ওটার পরেই আসছে কি? কম্পারেটিভ স্টেটমেন্ট অফ ইপিএস বা স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ ইপিএস। আমরা ইপিএস ক্যালকুলেট করব। এবার ইপিএস এর আগে ফার্স্টেই দেখো আমি ক্যাপিটালটাকে দেখিয়েছি। সি ইট ভেরি কেয়ারফুলি। পার্টিকুলার্স, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটে প্ল্যান আছে, তাই তো? এবারে ভালো করে এটাকে সবাই ফলো করো। ক্যাপিটাল স্ট্রাকচার এক্সিস্টিং, মানে অলরেডি যেটা আছে কোম্পানির কাছে। কত ছিল? ইকুইটি শেয়ার ছিল আর ডিবেঞ্চার ছিল, তাই তো? এক্সিস্টিং ক্যাপিটাল কোম্পানির কি ছিল? আমি আবার অঙ্কে যাই, এখানে দেখে নাও। ইকুইটি শেয়ার ছিল 20 লাখ আর ডিবেঞ্চার ছিল 10 লাখ। এই দুটোই তো ক্যাপিটাল। একটা ওন ক্যাপিটাল, একটা ডেট ক্যাপিটাল। তো এখানে again coming back to the solution, existing capital structure is your equity capital 20 লাখ তিনটেরই ক্ষেত্রে, তিনটে অপশনের ক্ষেত্রেই 20 লাখ করেই থাকবে। আর তার সাথে নিউ বলতে এই যে নতুন যে স্কিম গুলো আমরা আনছি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেটার ক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল কিসে আছে? শুধু প্ল্যান এ তে, শুধু প্ল্যান এ তে 5 লাখ, আর প্ল্যান বি আর সি তে কিন্তু ইকুইটি ক্যাপিটাল নীল। How to understand that? See this. Option A. Option A তে কি লেখা আছে? ₹5 lakh by issue of equity shares of ₹100 each and the balance by 13.5% debentures. তার মানে অপশন এ তে কিন্তু ইকুইটি ক্যাপিটাল আছে। কিন্তু অপশন বি বা অপশন সি তে কি ইকুইটি আছে? না। অপশন বি তে প্রেফারেন্স আছে, অপশন সি তে শুধুই ডিবেঞ্চার আছে, ইকুইটি নেই, একদমই নেই ইকুইটি। ওই জন্যই আমরা এইখানে দেখো নিউ ক্ষেত্রে ইকুইটি শেয়ার ক্যাপিটালটা শুধু প্ল্যান এ তে বসিয়েছি, বি আর সি এর ক্ষেত্রে নীল, কারণ ওই প্ল্যানে ইকুইটি শেয়ার নেই, দে আর নট ইনক্লুডেড। ক্লিয়ার? নেক্সট, এক্সিস্টিং 12% ডিবেঞ্চার্স, মানে অলরেডি কোম্পানির কাছে কি আছে?
12% ডিবেঞ্চার্স কত টাকার? 10 লাখ টাকা। সেটা তিনটে প্ল্যানের ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকবে, মানে প্ল্যান এ, বি অ্যান্ড সি সবার ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকবে 10 লাখ করে। বাট যদি নিউ দেখো, মানে অ্যাজ পার দ্য নিউ স্কিম বা নিউ প্ল্যান, 13.5% ডিবেঞ্চার ওরা ইস্যু করবে। সেটা ওরা প্ল্যান এর ক্ষেত্রে 5 লাখ বলেছিল, প্ল্যান বি এর ক্ষেত্রেও 5 লাখ। প্ল্যান এর ক্ষেত্রে কি বলেছিল যে 5 লাখ ইকুইটি শেয়ার আর 5 লাখ ডিবেঞ্চার, তাহলে 5 লাখ ডিবেঞ্চার আসছে। প্ল্যান বি এর ক্ষেত্রে বলেছিল যে 5 লাখ প্রেফারেন্স শেয়ার আর 5 লাখ ডিবেঞ্চার, তাহলে 5 লাখ চলে এলো। আর প্ল্যান সি এর ক্ষেত্রে ওরা বলেছিল যে 10 লাখ পুরোটাই ওরা ডিবেঞ্চার ইস্যু করবে, তাহলে 10 লাখ, তাহলে 5 5 আর 10। অ্যান্ড ফাইনালি প্রেফারেন্স শেয়ার ওরা বলেছিল যে শুধু সেকেন্ড অপশন বা অপশন বি এর ক্ষেত্রে 5 লাখ টাকা ওরা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে রেজ করবে। তাহলে অপশন এ আর অপশন সি তে নীল, বিকজ ওখানে কোনো প্রেফারেন্স শেয়ার ইনভলভ নেই, বাট প্ল্যান বি তে দেয়ার ইজ প্রেফারেন্স শেয়ার ইনভলভ। ওকে, 5 লাখ টাকা। তো এই করে দেখো টোটাল টোটাল আমার কত আসছে? 40 লাখ তিনটের ক্ষেত্রেই। মানে অলরেডি কত ক্যাপিটাল ছিল? 30 লাখ টাকা, প্লাস আরো 10 লাখ ওরা বাড়াতে চায়, তাহলে 30 আর 10 40 লাখ। এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম, এটাকে বেসিক্যালি বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার। এই যে আমি দেখালাম এক্সিস্টিং, নিউ, এইভাবে, দিস থিং ইজ কল্ড দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। অলরাইট, তারপরে আমরা আসছি ইবিআইটি। যে কোনো এরকম অঙ্কতে কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচারটা আগে দেখাবে, ইট ইজ ম্যান্ডেটরি। ফাইন, এবারে আমরা আসছি ইপিএস ক্যালকুলেশন, বিকজ আমাদের আর্নিং পার শেয়ারটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আর্নিং পার শেয়ার করার জন্য আমরা ইবিআইটি দিয়ে স্টার্ট করি। ইবিআইটি 10,40,000 তিনটের ক্ষেত্রেই। কোথা থেকে পাবো? এই যে আমরা ক্যালকুলেট করেছিলাম এখানে 10,40,000। ঠিক আছে, ইট ইজ দ্য সেম ফর all the plans or all the options. So EBIT is 10,40,000 minus যেভাবে ক্যালকুলেট করে মাইনাস ইন্টারেস্ট অন ডেট। ইন্টারেস্ট অন ডেট বলতে ডিবেঞ্চার, যা ডিবেঞ্চার আছে তার উপরে তোমরা ক্যালকুলেট করবে। কিভাবে করবে আমি বলে দিচ্ছি। অপশন এর ক্ষেত্রে দেখো এক্সিস্টিং ডিবেঞ্চার আছে 12%, তার মানে এটার ইন্টারেস্ট কত? 10 লাখ ইন্টু 12%, রাইট? প্লাস নিউ ডিবেঞ্চার কত আছে? 13.5%, 5 লাখের, তার মানে 5 লাখ ইন্টু 13.5%, ওই দুটোকে অ্যাড করে এই 1,87,500 পাচ্ছ। I repeat, how do you calculate the interest? অপশন এর ক্ষেত্রে জাস্ট মাল্টিপ্লাই, 10 লাখ ডিবেঞ্চার্স আছে, 12% ইন্টারেস্ট, তো 10 লাখ ইন্টু 12%, ওটা ইন্টারেস্ট পেলাম। আবার নিউ ডিবেঞ্চার্স এর ক্ষেত্রে 5 লাখ টাকা ইজ দ্য ভ্যালু, মানে ফেস ভ্যালু, অ্যান্ড 13.5% ইজ দ্য ইন্টারেস্ট রেট। মাল্টিপ্লাই করবে, এই দুটোকে অ্যাড করে ইউ উইল গেট 1,87,500। ফাইন, তিনটের ক্ষেত্রে 1,87,500, 1,87,500 and 2,55,000 এইগুলো ইন্টারেস্ট পাচ্ছে। ক্লিয়ার? এবার ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা কি পাই? ইবিটি, দ্যাট ইজ আর্নিং বিফোর ট্যাক্সেস। এবার আর্নিং বিফোর ট্যাক্সেস থেকে আমরা ট্যাক্স বাদ দেবো। কর্পোরেট ট্যাক্স রেট এখানে 50% বলে দিয়েছে, তাহলে 50% অ্যাপ্লাই করো, সিম্পলি মাল্টিপ্লাই করবে, রাইট? ট্যাক্স যদি বাদ দাও আমরা কি পাবো? আর্নিংস আফটার ট্যাক্স অর প্রফিট আফটার ট্যাক্স, যাই বলো, রাইট? এবার প্রফিট আফটার ট্যাক্স এর পরে আমরা কি মাইনাস করবো? প্রেফারেন্স ডিভিডেন্ড, এটাই তো ফর্মুলা। প্রেফারেন্স ডিভিডেন্ড আমরা মাইনাস করবো। প্রেফারেন্স ডিভিডেন্ড শুধু সেকেন্ড অপশনে আসছে, কারণ প্রেফারেন্স ক্যাপিটালটাই সেকেন্ড অপশনে ছিল, আগের ফার্স্ট অ্যান্ড লাস্টটাতে ছিল না। ঠিক আছে, তাহলে সেকেন্ড অপশন বা অপশন ডি তে 40,000 কি করে পাচ্ছ? 8% প্রেফারেন্স ক্যাপিটাল আছে আর 5 লাখ টাকার ভ্যালু আছে, তাহলে 5 লাখ ইন্টু 8% ইজ 40,000। অলরাইট, সো ইউ গেট দ্য প্রেফারেন্স ডিভিডেন্ড। করে আলটিমেটলি যেটা পাচ্ছ দ্যাট ইজ ইউর EAES অর ইউর আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। তাই তো, EAES টা কি? আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। নেক্সট ইউর নাম্বার অফ ইকুইটি শেয়ারস। নাম্বার অফ ইকুইটি শেয়ার মানে কতগুলো ইকুইটি শেয়ার আছে। অপশন এ তে কত? ভেরি ইজি টু ক্যালকুলেট। এক্সিস্টিং ছিল হচ্ছে 20 লাখ আর নতুন আছে 5 লাখ। এটাকে পার শেয়ারের ভ্যালু কত ছিল? পার শেয়ার, 1 সেকেন্ড, লেট মি গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন। 100 ইচ, পার শেয়ার হচ্ছে 100 ইচ, তাই তো? তাহলে
ইকুইটি শেয়ার এক্সিস্টিং কত আছে? 20,000। 20 লাখ বাই 100 যদি করো, মানে প্ল্যান এর ক্ষেত্রে আমি বলছি, প্ল্যান এর ক্ষেত্রে এক্সিস্টিং ইজ 20 লাখ, 20 লাখ ডিভাইডেড বাই 100 ইজ দ্য ফেস ভ্যালু পার শেয়ার, দ্যাট মিনস 20,000। আর নিউ এর ক্ষেত্রে 5 লাখ ভ্যালু আছে, 5 লাখ ডিভাইডেড বাই 100 করলে 5,000, তার মানে 20,000 আর 5,000 25,000। তাহলে দেখো নাম্বার অফ ইকুইটি শেয়ারস এর ক্ষেত্রে 25,000। সেরকম ভাবে বি এর ক্ষেত্রে এক্সিস্টিং ক্যাপিটাল 20 লাখ, তার মানে সেই একই 20,000টা শেয়ার, আর নিউ ক্যাপিটাল তো কিছু নেই, তার মানে 20,000টা শেয়ারই থাকছে। সি এর ক্ষেত্রেও সেম। তাহলে ফাইনালি ইপিএস আমরা ক্যালকুলেট করতে পারি, বিকজ ইপিএস এর ফর্মুলা কি? ইএইএস বাই এন, মানে আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। সেটা দুটোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ইএইএস আর এন দুটোই আমাদের কাছে আছে, আমরা ক্যালকুলেট করব। করে এবার দেখো, অপশন এ তে আসছে 17.05, এটা হচ্ছে আর্নিংস পার শেয়ার। অপশন বি তে আসছে 19.31, আর অপশন সি তে আসছে 19.62 বা 63ও বলতে পারো। তাহলে এখান থেকে যদি তোমাদের বলে যে কোন অপশনটা সব থেকে বেস্ট, তুমি বলবে অপশন সি। কেন? বিকজ হিয়ার দ্য ইপিএস ইজ দ্য হাইয়েস্ট। আই রিপিট, এখানে তোমাদের যদি বলে যে which option is the best for the company, the most profitable for the company, you will say option C. Why? Because it fetches the highest EPS. আর এটা কিন্তু লিখতে হবে obviously, যেটা আমি নিচে আচ্ছা নিচে আরেকটা জিনিসও করতে হবে, ওটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, তোমাদের ডিএফএলটাও করতে হবে, ঠিক আছে? এটা করতেও পারো, করে দেখানো বেটার, ঠিক আছে? তো ডিএফএল, দ্যাট ইজ ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, ফর্মুলা তোমরা জানো অলরেডি, আমি আগে বলেছি, ইবিআইটি বাই ইবিটি মাইনাস পিডি বাই 1 মাইনাস টি। কেন এই ফর্মুলা ইউজ হচ্ছে? বিকজ এখানে প্রেফারেন্স ডিভিডেন্ড আছে। অলরাইট, তো ডিএফএলটাও তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। ডিএফএলটা কেন করবে আমি বলছি, কমেন্টটা আগে দেখো। কমেন্ট বলছে financing plan বা financial plan C should be adopted as it has the highest EPS of rupees 19.625. তাই তো আমি বলেছিলাম যে যার ইপিএস টা সব থেকে বেশি সেটা আমরা নেব। তার সাথে একটা আমরা লাস্টে অ্যাড করেছি একটা 3-4টে ওয়ার্ড, কি যে ডিএফএল অলসো এক্সিস্টস। এইটা মানে কি? বেসিক্যালি এটা মানে হচ্ছে চেক করা whether degree of financial leverage is greater than 1 or not. ওকে, জেনারেলি বলা হয় যে leverage should be greater than 1, 1 এর বেশি হওয়া ভালো, it is good for the company। ওই জন্যই এটা চেক করা যে ডিএফএল আছে কিনা। ইয়েস, ডিএফএল ও আছে, ডিএফএল ইজ 1.325। তিনটের মধ্যে কিন্তু ডিএফএল অপশন সি এর সব থেকে বেশি নয়, অপশন বি এরটা সব থেকে বেশি। বাট উই উইল নট সি দ্যাট, উই উইল সি জাস্ট whether ডিএফএল exists or not, মানে এক্সিস্টেন্স আছে নাকি। হ্যাঁ আছে, এটা মোর দেন 1, সো ডিএফএল exists very well। তো এইভাবে লিখতে হবে যে this plan should be adopted because it has the highest EPS and DFL also exists. Okay, and it also has DFL এইভাবে। তাহলে EBIT EPS analysis দিলে this is how you will be doing the solution, এইভাবে সলিউশনটা কিন্তু করতে হবে। Okay, I hope it is clear. If you have any doubt you can ask, or else আরো একটা টপিক, আরো একটা দুটো টপিক আছে, আমি সেটাতে চলে যাচ্ছি। This is a very big chap। হ্যাঁ বলো। বলছি এইখানে যখন এই ফার্স্টে কোশ্চেনটার মধ্যে লায়াবিলিটি ছিল না, কারেন্ট লায়াবিলিটি 5 লাখ, ওটা এখানে কোনো কাজে লাগছে না। ওটা জাস্ট এমনি দিয়েছে না, আমি ওটাই হ্যাঁ ওটা বুঝেছিলাম ওটা এমনি কি। দিয়েছে, ওটা জাস্ট এমনি দিয়েছে। এই লিভারেজে কারেন্ট লায়াবিলিটির কোনো ভূমিকা নেই, আচ্ছা এটা আচ্ছা, আমি জাস্ট ওটাই হচ্ছে মানে কোনো কিছু বড় হলো না ফান্ড। ওটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, 1 সেকেন্ড। ইয়া, নেক্সট আরেকটা টপিক এখানে আছে, দ্যাট ইজ ইনডিফারেন্স পয়েন্ট। ওকে, জাস্ট আ মিনিট। ইয়েস, ইনডিফারেন্স পয়েন্ট। হোয়াট ইজ দিস? বেসিক্যালি ইপিএস যেভাবে ক্যালকুলেট করা হয় সেইভাবেই করবে, ঠিক আছে? এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, কমপ্লিকেটেড দেখে মনে হচ্ছে, বাট এটা কিছুই না। যেই একটু আগে যেই ইপিএস ক্যালকুলেশন দেখালাম, মানে ইবিআইটি মাইনাস আই মাইনাস ট্যাক্স মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, এটা সেটাই। ওটা জাস্ট ওখানে স্টেটমেন্টে ছিল, এখানে যাচ্ছে ইকুয়েশনের ভাবে দেওয়া, বাট এটা সেম, ঠিক আছে? তো ইপিএস ক্যালকুলেশনটা এখানে সেমই, এই জাস্ট এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে, ইবিআইটি মাইনাস আই
ইন্টু 1 - t মাইনাস pd ডিভাইডেড বাই n, আর n হচ্ছে এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ারস। বাট তার থেকে বেশি এখানে জানা দরকার যে ইনডিফারেন্স পয়েন্ট মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিফারেন্স পয়েন্ট। Indifference point basically is that level of EBIT at which both alternative financial plans have the same EPS. এবার ভালো করে বোঝার চেষ্টা করো। একটু আগে যে অঙ্কটা দেখালাম ওখানে তিনটে ফাইন্যান্সিয়াল প্ল্যান ছিল, ফাইন্যান্সিয়াল প্ল্যান এ, বি আর সি, আর তিনটের ক্ষেত্রেই আমরা কি পেয়েছিলাম, ইপিএস কি সেম পেয়েছিলাম? পাইনি, আলাদা আলাদা পেয়েছিলাম। তাহলে সেটা কিন্তু আমরা ইনডিফারেন্স পয়েন্ট বলতে পারছি না। ইনডিফারেন্স পয়েন্ট কাকে বলবো? যখন দেখবো যে যতগুলো ফাইন্যান্সিয়াল প্ল্যান হচ্ছে সবকটাতে ইপিএস সেম, তাহলে সেই ইবিআইটি লেভেলকে আমরা বলবো ইনডিফারেন্স পয়েন্ট। ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল প্ল্যানসে যখন আমরা ক্যালকুলেট করে দেখছি যে ইপিএসটা সেম আসছে, তাহলে ওই পার্টিকুলার ইবিআইটি, যত ইবিআইটি হোক না কেন, 5 লাখ 10 লাখ, সেই পয়েন্টটাকে, ওই লেভেলটাকে বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট। মানে সেখানে তুমি যে কোনো অপশন চুজ করতে পারো। আগের অঙ্কটাতে যেটা দেখালাম ওখানে কি অপশন সি চুজ করা হয়েছে, কেন? বিকজ ওখানে ইপিএসটা বেশি ছিল। বাট এই ইনডিফারেন্স পয়েন্টে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল থাকবে না কি এই অপশনটাই চুজ করতে হবে। ম্যানেজমেন্ট যে কোনো অপশন চুজ করতে পারে। ওয়াই? বিকজ অল দ্য অ্যাভেলেবল plans, they fetch the same EPS, they give the same EPS, so you're indifferent. Okay, ওটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট। আর একটা লাস্ট এখানে ইম্পর্টেন্ট আছে, এটা তোমাদের থিওরিতেও দেয়, ঠিক আছে? দ্যাট ইজ ট্রেডিং অন ইকুইটি। থিওরি কোয়েশ্চেনেও এটা, এখানে কিন্তু থিওরি দেয় অনেক, শুধু অঙ্ক দেয় না, অনেক থিওরি দেয়। সেখানে ট্রেডিং অন ইকুইটি ইজ আ ভেরি পপুলার কোয়েশ্চেন, এটা আসে। ট্রেডিং অন ইকুইটি মানে কি? ওকে, ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ট্রেডিং মানে এখানে টেকিং অ্যাডভান্টেজ অফ, অ্যান্ড ইকুইটি মিনস স্টক। ইকুইটি তোমরা জানো ওন ক্যাপিটাল, আর ট্রেডিং মানে অ্যাডভান্টেজ। এবারে কি রকমের অ্যাডভান্টেজ? Trading on equity means the act of earning some additional net profit on the basis of the strength of equity share capital without any extra pressure on sales or operating profit. তার মানে ইকুইটি শেয়ারের মাধ্যমে প্রফিটটাকে বাড়ানো হচ্ছে। আই রিপিট, ইকুইটি শেয়ারের ক্যাপিটালের স্ট্রেংথে বা ওর মাধ্যমে প্রফিটটাকে একটু বাড়ানো হচ্ছে বা ইনক্রিজ করা হচ্ছে। As the cost of debt capital and preference capital remains constant regardless of earnings, the excess earnings of the company enhance the rate of return on equity share. This is known as trading on equity. আমরা জানি কি যে cost of debt, preference capital এটা তো constant, কারণ 10% সাপোজ তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, সেটা তো 10%ই থাকবে, সেটা তো পরের বছর বেড়ে 12% হয়ে যাবে না? সেরকম ভাবে প্রেফারেন্স ক্যাপিটালের উপরে ডিভিডেন্ডটাও যদি 10% হয়, সেটা 10%ই থাকছে, ওটা বাড়ছেও না কমছেও না, তাহলে ওটা তো কনস্ট্যান্ট। তাহলে ওইগুলো যদি কনস্ট্যান্ট থাকে, যে এক্সেস আর্নিংস হচ্ছে কোম্পানির, ওটা রিটার্ন অন ইকুইটি শেয়ারটাকে বাড়াতে পারে। রিটার্ন অন হোয়াট? রিটার্ন অন ইকুইটি শেয়ারস, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রেডিং অন ইকুইটি। Okay, trading on equity is possible when return on equity is higher than the rate of interest on debt capital and rate of preference dividend. এবার এটা আমি আগেন এক্সাম্পল দিয়ে বোঝালে এভরিথিং উইল বি ক্লিয়ার, ঠিক আছে? থিওরি থেকে। See this example. If the capitalization of the company is rupees 50 lakh, কোম্পানির ক্যাপিটাল হচ্ছে 50 লাখ, ইকুইটি ক্যাপিটাল 20 লাখ, প্রেফ ক্যাপিটাল 10 লাখ, আর ডিবেঞ্চার ক্যাপিটাল 20 লাখ, তাহলে 20 10 20 50 লাখ হচ্ছে। কোম্পানিজ নর্মাল আর্নিং ক্যাপাসিটি ইজ 20%। নর্মাল আর্নিং ক্যাপাসিটি মানে এটাই হচ্ছে প্রফিটেবিলিটি, প্রফিট আর্নিং ক্যাপাসিটি। 20% কোম্পানি নর্মালি আর্ন করতে পারে অ্যাজ প্রফিটস। দেন এবার এখানে একটা ক্যালকুলেশন করেছি আমি। কি ক্যালকুলেট করেছি? প্রফিটস অফ দ্য কোম্পানি। প্রফিটস অফ দ্য কোম্পানি মানে 50 লাখ ইন্টু 20%, 20 লাখ। মানে ক্যাপিটালাইজেশনের ওপরে যেটা ক্যাপিটাল, তার উপরে 20% ধরে নিচ্ছি অ্যাজ পার যা অঙ্কে বলছে, মানে এক্সাম্পলে বলছে 20 লাখ ইজ দ্য নর্মাল প্রফিটেবিলিটি, নর্মাল প্রফিট আর্নিং ক্যাপাসিটি। লেস এই প্রফিট থেকেই তো প্রেফারেন্স ডিভিডেন্ড আর ইন্টারেস্ট দিতে হবে। আমরা তো তাই জানি যে কোম্পানি যখন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স বা প্রেফ ডিভিডেন্ড দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? কোম্পানির প্রফিট থেকেই তো দেয়। তাহলে সেগুলো আমরা এখানে ডিডাক্ট করছি।
প্রেফ ডিভিডেন্ডটা 12% ডিভিডেন্ড রেট ছিল 10 লাখ ক্যাপিটালের ওপরে 1,20,000। আর ডিবেঞ্চার ইন্টারেস্ট আমরা লেস করবো 20 লাখ ডিবেঞ্চারের ওপরে 10% করে, 20 লাখ টাকার ডিবেঞ্চারে 10% করে। তাহলে এই প্রফিট থেকে যদি প্রেফ ডিভিডেন্ড আর ডিবেঞ্চার ইন্টারেস্ট বাদ দিই, কত প্রফিট ফাইনালি পড়ে থাকছে? 6,80,000, তাই তো? এই 6,80,000 এই জিনিসটাকে বলা হয় রেসিডুয়াল প্রফিট বা আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। যেটা আমরা আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স বলছিলাম, ওটার আরেকটা নাম হচ্ছে রেসিডুয়াল প্রফিট। ঠিক আছে, মানে এখান থেকেই বেসিক্যালি ইকুইটি শেয়ার হোল্ডার্সরা ডিভিডেন্ড পায়। তাহলে এবারে এখানে রেট অফ ইকুইটি ডিভিডেন্ড মানে রেট অফ রিটার্ন অন ইকুইটি, যে ইকুইটি শেয়ারে কত রিটার্ন হচ্ছে কিভাবে ক্যালকুলেট করবে? 6,80,000 ডিভাইডেড বাই 20 লাখ, ঠিক আছে, মানে যা ক্যাপিটাল ছিল ইকুইটি, ইন্টু 100 করে কত আসছে? 34%। এইবারে ভালো করে দেখো, আমাদের এখানে রিটার্ন অন ইকুইটি কত বেরোলো বা রেট অফ ইকুইটি ডিভিডেন্ড কত বেরোলো? 34%, ঠিক আছে। আর এখানে প্রেফারেন্স ডিভিডেন্ড কত দিতে হচ্ছিল? 12%, আর ডিবেঞ্চার ইন্টারেস্ট 10%। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে রিটার্ন অন ইকুইটিটা আমাদের ডিবেঞ্চার ইন্টারেস্ট আর প্রেফ ডিভিডেন্ডের থেকে বেশি? ইয়েস, অবভিয়াসলি, বিকজ রিটার্ন অন ইকুইটি 34% আসছে, আর প্রেফ ডিভিডেন্ড আর ডিবেঞ্চার ইন্টারেস্টের ওটা মিলিয়ে 12 আর 10, এর থেকে অনেক বেশি আমাদের রিটার্ন অন ইকুইটি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোম্পানি ইজ এক্সপেক্টেড টু হ্যাভ ট্রেডিং অন ইকুইটি। Why? Because return on equity is higher than the rate of interest paid on debentures and the dividend paid on the pref capital. So this is the meaning of trading on equity. যে ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে, ইকুইটির মাধ্যমে তোমরা রিটার্নটাকে বাড়াচ্ছ, ইউ আর বেসিক্যালি অ্যাম্পলিফাইং অর ইনক্রিজিং ইউর রিটার্ন অন ইকুইটি শেয়ারস। দিস ইজ দ্য মিনিং অফ ট্রেডিং অন ইকুইটি। অলরাইট, ট্রেডিং অন ইকুইটি থেকে কিন্তু থিওরি অনেক সময় দেয়। আর আরো অঙ্ক আছে, টাইম আছে কি আর? আমাকে জিজ্ঞেস করতে হবে। রওনা আছো কি? হ্যাঁ টাইম ম্যাম বলুন। টাইম আছে আর? হ্যাঁ হ্যাঁ, আপনি যতক্ষণ নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর 10 মিনিট পড়াচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা, আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিই। এটা ওই ইনডিফারেন্স পয়েন্টের একটা অঙ্ক ছিল। ওয়ান সেকেন্ড, জাস্ট গিভ মি আ মিনিট। ইয়েস, ইনডিফারেন্স পয়েন্ট যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম, ওটার উপরে বেসড, মানে স্লাইডলি ওটার উপরে বেসড একটা অঙ্ক ইকুয়েশনটা ইউজ করে। See this one, question 6. Okay. A company's present capital structure consists of 10 lakh equity shares. তাহলে কারেন্টলি কোম্পানির কাছে 10 লাখ ইকুইটি শেয়ারস আছে। It requires rupees 100 lakh of external financing for which it is considering 3 alternatives. মানে অলরেডি ক্যাপিটাল আছে, আরো ক্যাপিটাল লাগবে 100 lakh. That is the expansion scheme, right? এবার তিনটে ওদের কাছে অপশন আছে। একটা হচ্ছে অপশন এ বা অল্টারনেটিভ এ, calls for issuing 10 lakh equity shares ₹10 par value বা ফেস ভ্যালু, ঠিক আছে, 10 টাকা করে। নেক্সট অল্টারনেটিভ বি, যেটা হচ্ছে 6 lakh equity shares আর 4 lakh preference shares, তাহলে 6-4 সেই 10 লাখই হচ্ছে। আর অপশন সি, দ্যাট ইজ issuing 2 lakh equity shares and 80 lakh debentures, ঠিক আছে, মানে 20 লাখ ইকুইটি শেয়ার আর 80 লাখ ডিবেঞ্চার, এইভাবে 100 লাখটা কভার করবে। তাহলে অপশন এ হচ্ছে শুধু ইকুইটি শেয়ার 100 লাখ, অপশন বি হচ্ছে 60 লাখ ইকুইটি শেয়ারের আর 40 লাখ প্রেফারেন্স শেয়ারে, অপশন সি তে 20 লাখ ইকুইটি শেয়ারে আর 80 লাখ ডিবেঞ্চার। এই তিনটে অপশন আছে। আর ট্যাক্স রেট ইজ 50%, অ্যাজিউম করে নেওয়া হলো। Compute EPS EBIT equation if alternatives A, B and C are chosen separately. ইকুয়েশন মানে যে উপরে একটা ইকুয়েশন দেখিয়েছিলাম আমি, সেই ইকুয়েশনটা ইউজ হবে, ঠিক আছে। and rank the alternatives according to the EPS over varying levels of EBIT. ওদেরকে র্যাঙ্কিং দিতে হবে। ক্লিয়ার? এবারে ফার্স্টে ক্যাপিটাল স্ট্রাকচার।
আগের যে বড় অঙ্কটা দেখিয়েছিলাম ওখানে যেভাবে ক্যাপিটাল স্ট্রাকচারটা ব্রেক করে দেখানো হয়েছে এখানেও সেম ক্যাপিটাল স্ট্রাকচার কিন্তু দেখাতে হবে ফর এভরি সলিউশন। সো ক্যাপিটাল স্ট্রাকচার अगेन প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। এক্সিস্টিং মানে তিনজনেরই 100 লাখ করে 10 লাখ করে ক্যাপিটাল আছে, 10 টাকা করে, তার মানে 100 লাখ। ঠিক আছে, এগুলো সব 100 লাখ। নেক্সট, এক্সিস্টিং এর পরে নিউ ক্যাপিটাল যদি আমরা বলি, তাহলে প্ল্যান এর ক্ষেত্রে বলেছিল এক্সট্রা 100 লাখ ওরা রেজ করবে বাই ইস্যুইং ইকুইটি শেয়ারস। তাহলে সেটা নিউতে দেখতে পাচ্ছ, প্ল্যান এর ক্ষেত্রে 100 লাখ আছে। প্ল্যান বি এর ক্ষেত্রে কি বলেছিল যে 60 লাখ ইকুইটি ক্যাপিটাল হবে আর 40 লাখ প্রেফ ক্যাপিটাল। সেটা তোমরা দেখে নাও, এখানে সেইভাবে আমি দিয়েছি যে প্ল্যান বি এর ক্ষেত্রে 60 লাখ হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর প্রেফ ক্যাপিটাল আছে 40 লাখ। আর প্ল্যান সি এর ক্ষেত্রে যদি নিউটা ধরো তাহলে বলেছিল যে 20 লাখ ইকুইটি ক্যাপিটাল আর 80 লাখ হবে ডিবেঞ্চার্স। তো ইউ ক্যান সি 20 লাখ এন্ড 80 লাখ। ফাইন, তাহলে 100 লাখ existing and 100 lakh new. So 100 plus 100 you get 200 lakhs. This is your capital structure. এটা কিন্তু খুব কেয়ারফুলি দেখাতে হবে, ডোন্ট গেট কনফিউজ। এখানে অনেক স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যায়, সব গোজামিল করে চলে আসে। বি কেয়ারফুল while doing this, right? So this is the capital structure. Next, অঙ্কে কি বলেছে, ওই ইপিএস ইবিআইটি ইকুয়েশনটা দেখাতে হবে যদি তিনটে প্ল্যান সেপারেটলি আমরা চুজ করি। তো এটা হচ্ছে ইকুয়েশন। EBIT EPS ইকুয়েশনটা কি? EPS is equal to EBIT minus I into 1 minus T minus PD divided by N. This is the equation, right? এটা ইনডিফারেন্স পয়েন্টের সময় আমি এটা লেখা ছিল, আমি বলে দিয়েছিলাম। এবারে আমি ধরে নিচ্ছি let x, just assuming it to be x, right? এবারে বলেছে কি যে প্ল্যান A, B and C এর জন্য এটাকে আলাদা করে দেখাতে। if they are chosen separately সেই হিসেবে আলাদা দেখাতে, যেন আলাদা আলাদা করে এবারে দেখো। ফর প্ল্যান এ ইপিএস কি হবে, এক্স মানে ইবিআইটির জায়গায় আমি লিখছি এক্স, নাথিং এলস। তাহলে এক্স মাইনাস আই মানে ইন্টারেস্ট। প্ল্যান এর ক্ষেত্রে আইটা 0 কেন? কারণ প্ল্যান এ তে কিন্তু কোনো ডিবেঞ্চার ছিল না। ডিবেঞ্চার নেই মানে ইন্টারেস্টও থাকবে না। ডিবেঞ্চার থাকলে তবে তো তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ওই জন্য এখানে আইটা হয়ে যাচ্ছে 0, রাইট? x minus 0 into আবার 1 minus 0.50, 0.50টা কি ট্যাক্স রেট, মাইনাস 0টা কি 0 হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড। প্ল্যান এর ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স ক্যাপিটালও ছিল না, যার জন্য এখানে ওটা পিডিটাও 0 হয়ে যাচ্ছে। ডিভাইডেড বাই এন কি, এন হচ্ছে নাম্বার অফ ইকুইটি শেয়ারস, সেটা হবে 20 লাখ। 10 লাখ আগের ছিল আর 10 লাখ নতুন, তাহলে 10 আর 10 20 লাখ ইকুইটি শেয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, 0.50x ডিভাইডেড বাই 20 লাখ। এটা হচ্ছে ইপিএস ফর প্ল্যান এ। সেইভাবে প্ল্যান বি আর প্ল্যান সি এরও আমরা ইপিএস টা ক্যালকুলেট করব, রাইট? প্ল্যান বি এর ক্ষেত্রে ইপিএস ইজ अगेन x minus 0 কেন? বিকজ কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। দেন 1 minus 0.50 মাইনাস 4,40,000 মানে প্রেফারেন্স ডিভিডেন্ড আসছে। কেন? যদি দেখো প্ল্যান বি এ কিন্তু প্রেফ ক্যাপিটাল ছিল, তাহলে প্রেফ ক্যাপিটাল ছিল মানে প্রেফারেন্স ডিভিডেন্ডও আসবে। ক্যালকুলেট করে নেবে জাস্ট ভ্যালুটা ইনটু যে রেটটা আছে, ডিভাইডেড বাই 16 লাখ। কি করে আসছে? 10 লাখ এক্সিস্টিং ক্যাপিটাল ছিল প্লাস এক্সট্রা কত বলেছিল, 6 লাখ এক্সট্রা ইকুইটি শেয়ার, তাহলে 10 আর 6 16। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা কি পাচ্ছি, 0.50x minus 4,40,000 by 16 lakh. This is for plan B. And finally for plan C we are getting EPS x minus 12 lakh. 12 lakh কেন? বিকজ এখানে ডিবেঞ্চার আছে। ওকে, কত টাকার ডিবেঞ্চার? 80 লাখ টাকার ডিবেঞ্চার। অঙ্কটাতে যদি দেখাই, এখানে দেখো 15% ডিবেঞ্চার, প্ল্যান সি এ দেখো কত, 80 লাখ। তাহলে 80 লাখের 15% করবে, you will get this 12 lakh. So x minus 12 lakh then into 1 minus 0.50 minus 0, কারণ প্রেফারেন্স ডিভিডেন্ড নেই, ডিভাইডেড বাই 12 lakh। 12 lakh কি করে আসছে, 10 lakh এক্সিস্টিং ইকুইটি ক্যাপিটাল ছিল প্লাস আরো এক্সট্রা ইকুইটি ক্যাপিটাল কত আছে, 2 লাখ। তাহলে 10 আর 2 12। ঠিক আছে, ডিনোমিনেটরে কিন্তু শুধু ইকুইটি ক্যাপিটালটা আসবে, মানে নাম্বার অফ ইকুইটি শেয়ারস, নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ক্লিয়ার?
তাহলে ইকুয়েশন পাচ্ছি 0.50x মাইনাস 6 লাখ বাই 12 লাখ। তাহলে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এর আমরা ইপিএসটা পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন এটা আমাদের হয়ে গেছে যে ইবিআইটি ইপিএস ইকুয়েশন ফর অল্টারনেটিভস এ এন্ড বি সেপারেটলি আমরা করে নিয়েছি। নেক্সট বলছে কোয়েশ্চেন বি তে র্যাঙ্ক দ্য অল্টারনেটিভস অ্যাকর্ডিং টু ইপিএস ওভার ভ্যারিং লেভেলস অফ ইবিআইটি। এবারে আমাদেরকে র্যাঙ্ক করতে হবে, উই হ্যাভ টু র্যাঙ্ক দেম। এবার র্যাঙ্ক যখনই করতে হচ্ছে তখনই আমাদের ফার্স্টে কম্পেয়ার করতে হবে, কারণ র্যাঙ্ক তো আমরা ওইভাবে করতে পারি না। উই নিড টু কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো কোনটা বেটার, কোনটা একটু কম ভালো, সেটা আমরা বুঝতে পারবো। তো নাও উই হ্যাভ টু ডু দ্য কম্প্যারিজন। তো অ্যাকর্ডিংলি এবারে দেখো নাম্বার বি, কোয়েশ্চেন সলিউশন বি, ইনডিফারেন্স পয়েন্ট ক্যালকুলেশন। আমরা ইনডিফারেন্স পয়েন্টটা ক্যালকুলেট করবো। ইনডিফারেন্স পয়েন্টটা কি, যে কোন লেভেল অফ ইবিআইটি তে ইপিএস সেম থাকে। ফার্স্টে প্ল্যান এ ভার্সেস প্ল্যান বি, মানে এখানে তো তিনটে ইকুয়েশন আছে, তিনটেকে কিন্তু একসাথে কম্পেয়ার করা যাবে না, দুটো দুটো করে কম্পেয়ার করবো। We cannot compare three equations together, we have to compare two at a time. So first plan A versus plan B. জাস্ট কিছুই না, দেখো যে প্ল্যান এ আর প্ল্যান বি এর যে ইপিএস টা হয়েছিল ওটাকে আমরা দুদিকে লিখেছি। লেফট হ্যান্ড সাইডে প্ল্যান এর ইপিএস টা মানে 0.50x বাই 20 লাখ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে প্ল্যান বি এর ইপিএস টা মানে 0.50x মাইনাস 4,40,000 বাই 16 লাখ। তাহলে এখান থেকে এক্স কত আসছে, 44 লাখ, রাইট? এবারে এক্স তো বার করলো, ঠিক আছে, এক্স টা বেরিয়ে যাবে, কিন্তু এটার ইন্টারপ্রিটেশন কি, এটার মানে কি? মানে এটাই যে এক্স টা কি, এক্স আমাদের ইবিআইটি, আমরা আগেই বলেছিলাম যে লেট ইবিআইটি বি এক্স। তাহলে অ্যাবাভ ইবিআইটি অফ 44 লাখ প্ল্যান বি ইজ বেটার, মানে ইকুইটি এন্ড প্রেফারেন্স টুগেদার, and below EBIT of 44 lakh plan A is better. এইভাবে কিন্তু ইন্টারপ্রিটেশনটা করতে হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি 44 লাখের বেশি হয়ে যায় ইবিআইটি তাহলে প্ল্যান বি টা বেটার হবে, মানে যেটা রাইট হ্যান্ড সাইডে আছে। আর যদি 44 লাখের নিচে হয়ে যায় ইবিআইটি তাহলে প্ল্যান এ, মানে যেখানে শুধু ইকুইটি ক্যাপিটাল আছে, ওটা বেটার, রাইট? তো আমরা প্ল্যান এ ভার্সেস প্ল্যান বি করলাম। আরো কম্পারিজন বাকি আছে, প্ল্যান বি ভার্সেস প্ল্যান সি, কারণ দুটো দুটো করে আমরা করব। ওই একই দুদিকে দুটোর ইপিএস ইকুয়েশন বসাবো। লেফট হ্যান্ড সাইডে বি এর ইকুয়েশনটা বসিয়েছি, রাইট হ্যান্ড সাইডে সি এরটা বসিয়েছি, রাইট? করে ওটা সলভ করবে, সলভ করে আসছে কি এক্স ইজ 21,60,000। তাহলে এটাও সেম। কি হচ্ছে যে অ্যাবাভ ইবিআইটি অফ 21,60,000 প্ল্যান সি, মানে যেখানে ইকুইটি এন্ড ডিবেঞ্চার আছে, ইজ বেটার, ওটা রাইট হ্যান্ড সাইডে আছে। আর বিলো 21,60,000 প্ল্যান বি ইজ বেটার, রাইট? তাহলে প্ল্যান এ প্ল্যান বি আমরা করলাম, প্ল্যান বি প্ল্যান সি করলাম। আরেকটা কি বাকি আছে, প্ল্যান এ এন্ড সি, কারণ আমাদেরকে তিনটেই দেখাতে হবে উইথ অল পসিবল কম্বিনেশনস। তাহলে লাস্ট ইজ প্ল্যান এ ভার্সেস প্ল্যান সি। সেম, দুদিকে দুটোর ইপিএস বসাবে, মানে ইপিএস ইকুয়েশনটা। প্ল্যান এ টা হচ্ছে 0.50x বাই 20 লাখ ইকুয়াল টু প্ল্যান সি এরটা 0.50x মাইনাস 6 লাখ বাই 12 লাখ। এটা তোমরা আগেই বার করেছো। করে যদি এক্স সলভ করো এক্স আসবে 30 লাখ, রাইট? তাহলে এখানে ইন্টারপ্রিটেশন কি, যে ফর ইবিআইটি অ্যাবাভ 30 লাখ প্ল্যান সি ইজ বেটার, and for EBIT below 30 lakh plan A is better. ব্যাস, এটাই এখানে র্যাঙ্কিং বলতে কিন্তু এটাই বোঝাচ্ছে, এর থেকে বেশি কিছু করা যাবে না, রাইট? ইনডিফারেন্স পয়েন্ট ইকুয়েশন বা ইবিআইটি ইকুয়েশন দিয়ে। ইয়েস ইয়েস, হ্যাঁ বলো বলো, কে বলছো? ম্যাম এটা বেটার কি বেসিসে বলো, মানে আমি এখানে বেটারটা কি বেসিসে বলছে, রিটার্ন অন ইকুইটি পার্সেন্টেজের উপর? না, বেটার এখানে বলছে ইন টার্মস অফ ইপিএস, মানে এই ইবিআইটি যদি 30 লাখের বেশি হয়ে যায় তাহলে প্ল্যান সি এ তোমার ইপিএস টা বেশি আসবে, ঠিক আছে? আর যদি ইবিআইটি মানে আমি প্ল্যান এ ভার্সেস সি এর ক্ষেত্রে বলছি, ইবিআইটি যদি 30 লাখের বেশি হয়ে যায় প্ল্যান সি এ ইপিএস টা বেশি আসবে। আর যদি ইবিআইটি 30 লাখের কম হয়ে যায় প্ল্যান এ তে ইপিএস টা বেশি আসবে।
এখানে তো পুরো অঙ্কটা দেয়নি, বাট এটা ইন্টারপ্রিটেশন চেয়েছে, তো এইভাবে বেটার বলতে ইপিএস বেশি আসবে, সেই হিসেবে বেটার। ইট উইল ব্রিং হায়ার ইপিএস। যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানই যখন আমরা বেটার বলি, ওটার আলটিমেট মিনিং এটাই দাঁড়ায় যে ওখানে ইপিএসটা বেশি আসছে, ঠিক আছে? তো বেটার মানে সেটাই হচ্ছে যে ইট উইল গিভ হায়ার ইপিএস। এখানে ইপিএস ক্যালকুলেশন অবধি করা যাচ্ছে না, বিকজ ইনফরমেশন দেওয়া নেই। এইটাই করা যাবে, এর বেশি আর করা যাবে না, ইকুয়েশন অবধি করা যাবে। বাট যদি ইনফরমেশন দেওয়া থাকতো, যদি তোমরা ইপিএস ক্যালকুলেট করতে, ওরকমই পেতে। এখানে যে ইন্টারপ্রিটেশনটা দেওয়া আছে ওটার সাথে মেলাতে পারতে, কোরিলেট করাতে পারতে, ওরকমই আসতো, ইপিএসটা বেশি আসতো। ওকে, সো দিস ইজ দ্য Okay, ma'am. থিং। হ্যাঁ, তো এবারে বলো, তোমাদের কোনো ডাউট থাকলে বলো। আমার মোটামুটি হয়ে গেছে, আর কিছু মানে মোটামুটি সবই বলে দিয়েছে, আর কিছু নেই। কোনো ডাউট থাকলে কারণ কোথাও থেকে প্লিজ আস্ক মি, এনি ডাউট ইফ ইউ হ্যাভ, এনি কোয়েশ্চেন্স। ডাউটস মনে হচ্ছে নেই, তাহলে ওভার টু ইউ রৌনক। হ্যাঁ ম্যাম, হ্যালো। হুম হুম হয়ে গেছে ডাউটস, এক দুজন জিজ্ঞেস করেছে, আর কিছু বলছে না। ওকে ম্যাম, তাহলে থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন অ্যান্ড ইউর নাইস লেকচার, অ্যান্ড গুড নাইট টু এভরিবডি। আবার আমাদের থ্যাংক ইউ কালকে ফর দিস লেকচার। অপরচুনিটি। হ্যাঁ, তো থ্যাংক ইউ এগেইন। কালকে আমাদের ক্লাস, স্টুডেন্টসদেরকে বলে দিচ্ছি, কালকের ক্লাস এগেইন সেম টাইমিংয়ে স্টার্ট হবে। তোমরা আজকে রাতের মধ্যেই মেল পেয়ে যাবে, তোমরা মেলটাকে আপডেট করো, এবং কালকেও সেম টাইম 8:30 থেকে ক্লাস শুরু হবে। আর যদি কেউ ক্লাস টাইমিংয়ে, যারা তোমাদের ফ্রেন্ডসরা করতে পারছে না, বা তোমরাও যদি কখনো ক্লাস করতে করতে নেটওয়ার্ক ইস্যু ফেস করো, তাহলে আমাদের এই পুরো ক্লাসটাই ইউটিউবে আমাদের চ্যানেলে রেকর্ডেড থাকে। তো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে, আমাদের সোসাইটির ইউটিউব চ্যানেল কলকাতা বিধাননগর সোসাইটি ফর একাডেমিক অ্যাডভান্সমেন্ট, এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই ক্লাসের ব্যাকআপগুলো দেখে নিতে পারবে এক্সামের আগে অবধি।